পার ক্যাপিটা ইনকাম যত বেশি হবে যে দেশের, সে দেশের অর্থনৈতিক অবস্থা তত ভালো হবে। তাহলে এখন একটা প্রশ্ন জাগতে পারে ইকোনমিস্ট হিসেবে, যে কেন কোন দেশের পার ক্যাপিটা ইনকাম বেশি, কেন কোন দেশের পার ক্যাপিটা ইনকাম কম, কেন আমাদের পার ক্যাপিটা ইনকাম এত কম, পক্ষান্তরে অন্যান্য অনেক ডেভেলপ কান্ট্রি, সুইজারল্যান্ড, আমেরিকা, কানাডা, জাপান, ওই সকল দেশের পার ক্যাপিটা ইনকাম এত বেশি কেন, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটা একটা ব্যাখ্যা আমরা খোঁজার চেষ্টা করব। এই ব্যাখ্যা খোঁজার জন্য আমরা এই গ্রোথ মডেলটাকে আমরা ব্যবহার করব। এই গ্রোথ মডেল দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব কেন কোন দেশের পার ক্যাপিটা ইনকাম বেশি, কেন কোন দেশের পার ক্যাপিটা ইনকাম কম। এটা আমরা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা দেখাবো যে এটার মূলে রয়েছে যে পার ক্যাপিটা ক্যাপিটাল, যে দেশের মাথাপিছু মূলধনের পরিমাণ, ক্যাপিটাল মানে মেশিনারিজ, বিল্ডিং, রোডস, ব্রিজেস, এগুলো হচ্ছে একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার আছে বা মেশিনারিজ আছে বা হিউম্যান ক্যাপিটাল আছে, সেগুলোকে বলে আমরা ক্যাপিটাল বলি। এক কথায় যে দেশের পার ক্যাপিটা ক্যাপিটালের পরিমাণ যত বেশি, সে দেশের মাথাপিছু আয় তত বেশি হবে। এটা আমরা দেখানোর চেষ্টা করব সলভ মডেলের মাধ্যমে। কেমন? এটা হলো একটা দিক। আমরা এই মডেলগুলোর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি why per capita income differs or living standard differs among countries. Per capita income differs, কেন ভিন্ন ভিন্ন রকম হয় বিভিন্ন দেশের মধ্যে, differs among countries। এটা একটা দিক। আর দুই নম্বর আরেকটা দিক আমরা জানার চেষ্টা করব, এই যে বিভিন্ন দেশের পার ক্যাপিটা ইনকামের মধ্যে যে পার্থক্য আছে, সে পার্থক্যটা কিন্তু পরিবর্তন হয় ওভার টাইম। কেমন? যেমন এখন বলা হয় যে বাংলাদেশের যে পার ক্যাপিটা ইনকাম, সেটা ইন্ডিয়ার চেয়েও বেশি হয়ে যাবে আগামী বছরে পার ক্যাপিটা ইনকামটা। কিন্তু আজ থেকে 8-10 বছর আগে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার চেয়ে অনেক কম ছিল। কেন বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার চেয়ে বেশি হয়ে যাবে? কেমন? কিংবা কোন কোন দেশের পার ক্যাপিটা ইনকাম অন্য দেশের চেয়ে কম হয়ে যায়। আমরা দেখবো যে পার ক্যাপিটা ইনকামের যে পার্থক্য বিভিন্ন দেশের মাঝে, সে পার্থক্যটা সবসময় একই রকম থাকে না। কখনো কখনো পার্থক্যটা কমে আসে, কখনো কখনো পার্থক্যটা আরো বড় হয়ে যায়। কেমন? কোনো কোনো দেশের ইনকামটা অন্য দেশের চেয়ে অনেক বেশি হয়ে যেতে পারে, কিংবা কোনো কোনো দেশের ইনকাম অন্য দেশের চেয়ে অনেক কম হয়ে যেতে পারে, কিংবা কাছাকাছি চলে আসতে পারে ইনকামগুলো। কেমন? কাছাকাছি চলে আসতে এটাকে বলে আমরা কনভার্জেন্স, হচ্ছে একই সাথে মিলে যাচ্ছে ইনকামগুলো, কাছাকাছি চলে আসছে। এটা কিসের উপর নির্ভর করে? এটা আমাদের আরেকটা প্রশ্ন, সেকেন্ড কোশ্চেন। তাহলে এই যে বিভিন্ন দেশের ইনকামের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্যটা কখন কমে যায় বা কখন বেড়ে যায়, সেটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো আমরা। তো এটাকে বলা হয় যে গ্রোথ অফ ইনকাম। আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো why income differences among countries changes over time. কেন বিভিন্ন দেশের মধ্যে আয়ের যে বৈষম্য, সেই বৈষম্যটা কেন পরিবর্তন হয়, কেন বৈষম্যটা বেড়ে যায় কিংবা কমে যায়, এটার একটা ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করবো এই গ্রোথ মডেলের মাধ্যমে। এবং আমরা দেখাবো যে এই বৈষম্যটা নির্ভর করে ক্যাপিটাল গ্রোথ রেটের উপরে। কোন দেশের ক্যাপিটাল কত বেশি হারে বাড়ছে। যদি আমাদের দেশের ক্যাপিটাল মানে এখানে সব ধরনের ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল হতে পারে, ফিজিক্যাল ক্যাপিটাল হতে পারে, সব ধরনের ক্যাপিটাল হতে পারে। ক্যাপিটালটা যদি বেশি রেটে গ্রো করে, ক্যাপিটাল বা পুঁজি, মাথাপিছু পুঁজির হার যদি বেশি হয় কোন একটা দেশে, তাহলে সে দেশে ইনকামও বেশি রেটে বাড়ে। সেটা আমরা এখানে দেখাচ্ছি। যদি একই রেটে গ্রো করে, তাহলে পার্থক্য যা আছে তাই থাকবে। আর যদি একটা দেশের পার ক্যাপিটাল যদি বেশি হারে বাড়ে, তাহলে তার ইনকামও বেশি হারে বাড়বে অন্য দেশের তুলনায়। এবং যে দেশের ইনকাম গ্রোথ রেটটা বা ইনকাম বৃদ্ধির হারটা বেশি থাকে, সে দেশ দ্রুত এগিয়ে যায়। মনে করো আমাদের গ্রোথ রেট 10%, কেমন? কিন্তু ইন্ডিয়ার গ্রোথ রেট 8%। তাই যদি হয়, তাহলে আমাদের ইনকামটা ইন্ডিয়ার চেয়ে দ্রুত হারে আগাবে। বা আমাদের ইনকাম যদি ইন্ডিয়ার থেকে কম থাকে, সেটা ইন্ডিয়ার কাছাকাছি চলে যাবে। কিংবা আমাদের ইনকাম ইন্ডিয়ার ইনকাম সমান থাকলে আমাদেরটা আরো এগিয়ে যাবে। সুতরাং গ্রোথ রেটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে গ্রোথ রেট যত বেশি হবে,
সে দেশের ইনকামও তত বেশি দ্রুত হারে বাড়বে। কেমন? তাহলে আমরা এই দুটো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের এই গ্রোথ মডেলের মাধ্যমে। একটা হলো কেন বিভিন্ন দেশের মানুষের পার ক্যাপিটা ইনকামের মধ্যে ভিন্নতা থাকে, এটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এই বিভিন্ন ধরনের মডেলের মাধ্যমে। আরেকটা হচ্ছে কেন এই দুটো দেশের আয়ের বৈষম্যটা ওভার টাইম পরিবর্তন হয়, কেন বৈষম্যটা কমে আসে কিংবা বৃদ্ধি পায়, এটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, এটা ব্যাখ্যা করার জন্য আমরা প্রথমে সলো মডেলের আশ্রয় নিব। আমরা সলো মডেলের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে একটা মডেলের মাধ্যমে এই যে কথাগুলো আমরা এখন বললাম সংক্ষেপে, সেটাকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি, কিভাবে সেটাকে আমরা আমরা উপস্থাপন করতে পারি মডেলের মাধ্যমে। তো সলো মডেলটা প্রতিষ্ঠা করার জন্য আমরা কতগুলো অ্যাসাম্পশন আমরা এখানে ফলো করব। সলো মডেলে কতগুলো অ্যাসাম্পশন আছে, মডেলটা আমরা বিল্ড আপ করার জন্য কতগুলো অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে আমরা এই মডেলটাকে আমরা দাঁড় করানোর চেষ্টা করব। অ্যাসাম্পশনস, কেমন? অ্যাসাম্পশন গুলো হলো, একটা হলো প্রোডাকশন ফাংশন সংক্রান্ত অ্যাসাম্পশন। কেমন? এটা হলো প্রোডাকশন ফাংশন। প্রোডাকশন ফাংশন হলো যে যেখান থেকে আমরা উৎপাদন পাই বা উৎপাদনকে ব্যাখ্যা করা হয়, যে উপকরণ দিয়ে কিভাবে উৎপাদন করা যায় বা কোন উপকরণ কতটুকু দিলে কতটুকু উৎপাদন পাওয়া যাবে, এই রিলেশনটাকে আমরা প্রোডাকশন ফাংশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতে পারি। এবং প্রোডাকশন ফাংশনটাকে সাধারণত এভাবে লেখা হয় যে আমরা y কে যদি আউটপুট বলি, আমরা আউটপুটটা ডিপেন্ড করে ফাংশন অফ ইনপুট। একটা হলো লেবার ইনপুট, একটা মনে করো ক্যাপিটাল ইনপুট, দুটো উপকরণ আছে। এটাকে বলা হয় প্রোডাকশন ফাংশন। এটাকে বলা হয় যে বিভিন্ন উপকরণ দিয়ে কি পরিমাণ আউটপুট পাওয়া যায়, সেটাকে বলা হয় প্রোডাকশন ফাংশন বলা হয় এটাকে। কেমন? এটাকে এগ্রিগেট প্রোডাকশন ফাংশন, কিন্তু একটা ব্যাক ইকোনমিক্স এর সবগুলো লেবার দিয়ে এবং সবগুলো ক্যাপিটাল দিয়ে কি পরিমাণ উৎপাদন পাওয়া যাবে, জিডিপি পাওয়া যাবে, সেটা হলো আমাদের এগ্রিগেট লেবার ফাংশন। এই ফাংশনের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন ভ্যারাইটিস আছে ফাংশনের। তো আমরা সলো গ্রোথ মডেলে যে ভ্যারাইটিসটা ব্যবহার করব, সেটাকে আমরা এই ফাংশনটাকে আমরা এভাবে লিখব। ফাংশনটাকে আমরা দেখো যে আমরা এখানে অনেক সময় এই ফাংশনগুলোকে এভাবে না লিখে এইভাবে লেখা হয় যে y is a function of time। আউটপুটটা টাইমের উপর ডিপেন্ড করে। আজকে একরকম ইনকাম, কালকে একরকম ইনকাম। যেহেতু আমরা গ্রোথ রেটকে ব্যাখ্যা করব, সেজন্য আমরা এখানে টাইম সাবস্ক্রিপ্ট এখানে যুক্ত করি। আমরা ফাংশন অফ ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি এখানে, একটা হচ্ছে এল টি, লেবার ফোর্স বা শ্রম, সেটা টাইমের উপর ডিপেন্ড করে। আজকে আমাদের লেবার ফোর্স একরকম, আগামী বছর আরেকরকম হবে, যেন আমরা টাইমের ফাংশন হিসেবে দেখাই এটাকে। ক্যাপিটাল আমাদের আজকে একরকম আছে, কালকে একরকম হবে। এটা হলো আমাদের টাইম সাবস্ক্রিপ্ট যুক্ত করে আমরা এই ফাংশনটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা। কেমন? এখানে আরেকটা জিনিস আছে এই প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে, সেটাকে বলা হয় যে টেকনোলজি, কতটুকু কারিগরি দক্ষতার সাথে উৎপাদন করা যাচ্ছে সেটা। তো তাহলে আউটপুটটা নির্ভর করে দুটো বিষয়ের উপর মূলত। একটা হচ্ছে লেবারের উপর, অ্যামাউন্ট অফ লেবার, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল যত বেশি হবে আউটপুট তত বেশি হবে, এবং লেবার যত বেশি হবে, শ্রমশক্তি যত বেশি হবে, তত বেশি উৎপাদন হবে। আরেকটা ফ্যাক্টর থাকে যেটাকে বলা হয় টেকনোলজি বা নলেজ। মানুষের যে জ্ঞান বিজ্ঞান, সেটাও উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখে। নলেজ যত বেশি হবে উৎপাদন তত বেশি হবে। এই নলেজ বা টেকনোলজি, এটাকে আমরা এখানে ইনক্লুড করি। এখন নলেজটাকে আমরা কিভাবে ইনক্লুড করব? বিভিন্নভাবে ইনক্লুড করা যায়। কোন জায়গায় নলেজটাকে এখানে ইনক্লুড করা হয় এই হিসাবে, মানে টেকনোলজি বা নলেজ। আমরা কখনো কখনো এটাকে এখানে ইনক্লুড করা হয়, কখনো কখনো এটাকে এখানে ইনক্লুড করা হয় এটাকে। তো আমরা যদি নলেজটাকে যদি আমরা এখানে ইনক্লুড করি, নলেজকে আমরা এ দিয়ে লিখছি আমরা, তখন এই ফাংশনটাকে বলা হয় লেবার অগমেন্টেড টেকনোলজি। এটাকে বলা হয়, এটা হচ্ছে টেকনোলজি। কেমন? এটাকে বলা হয় লেবার অগমেন্টেড টেকনোলজি। লেবার অগমেন্টেড, লেবারের সাথে যুক্ত করা হয়েছে। অগমেন্ট মানে বর্ধিত করা, লেবারকে সেটা বর্ধিত করছে। সুতরাং আমরা এই যে টেকনোলজি বা মানুষের যে নলেজের উপরে যে উৎপাদন নির্ভর করে, এই নলেজটাকে আমরা বিভিন্নভাবে ইনক্লুড করতে পারি এই ফাংশনের মধ্যে। এল এর সাথে যুক্ত করতে পারি আমরা। যদি এল এর সাথে যুক্ত করা হয় তখন বলা হয় লেবার অগমেন্টেড টেকনোলজি। যদি এটাকে আমরা কে এর সাথে যুক্ত করি, এ কে দেই, তখন সেটাকে বলা হয় ক্যাপিটাল অগমেন্টেড টেকনোলজি। অথবা এটাকে যদি আমরা এর সাথে যুক্ত করি, কেমন, এফ এর সাথে যুক্ত করি, তখন এটাকে বলা হয় নিউট্রাল টেকনোলজি।
কেমন ফিক্স নিউট্রাল টেকনোলজি বলা হয়। তাহলে এই যে প্রোডাকশন থেকে আমরা এইভাবে রাখবো, আমরা একটা এ যুক্ত করবো এখানে, আমরা এ মানে নলেজ, এবং এই নলেজটাও টাইমের উপর ডিপেন্ড করে, নলেজটা ওভার টাইম নলেজটা চেঞ্জ হয়, মানুষের বুদ্ধিমত্তা চেঞ্জ হয়, এর মধ্যে মানুষের এডুকেশন থাকতে পারে, স্কিল থাকতে পারে, ট্রেনিং থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, যেসব কাজ মানুষের জ্ঞানকে বাড়িয়ে দেয়, বুদ্ধিমত্তাকে বাড়িয়ে দেয়, সেগুলোকে আমরা এ বলছি। আমরা এটাও টাইমের উপর ডিপেন্ড করে। সবগুলো উপকরণ, why our production depends on knowledge, which depends on time, labor and capital, all of which depends on time, সবকিছু টাইমের উপর নির্ভর করে। তাহলে এটা হলো আমাদের প্রোডাকশন ফাংশন। ফলো মডেলে যে প্রোডাকশন ফাংশনটা ব্যবহার করা হয় সেটা হলো লেবার অগমেন্টেড টেকনোলজি প্রোডাকশন ফাংশন, এটা। এবং এটা লেবার অগমেন্টেড টেকনোলজি বলছি যে আমরা এখন এই ফাংশনটা, এই প্রোডাকশন ফাংশনটা একটা প্রপার্টিজ আমরা ধরে নেই যে এই প্রোডাকশন ফাংশনটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল প্রোডাকশন ফাংশন, কনস্ট্যান্ট returns to scale production function, CRS বলা হয় সংক্ষেপে, constant returns to scale production function। CRS মানে হলো আমি যদি সবগুলো উপকরণকে একটা নির্দিষ্ট অনুপাতে বাড়াই তাহলে আউটপুটটাও ওই অনুপাতে বাড়বে, এটাকে বলা হয় constant returns to scale production technology। যদি আমি লেবারকে যদি 5% বাড়াই এবং ক্যাপিটালকে যদি 5% বাড়াই তাহলে আউটপুটও 5% বাড়বে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে লেবারের সাথে যখন আমরা নলেজকে গুণ করি তখন সেই লেবারটাকে বলা হয় ইফেক্টিভ লেবার, এটাকে বলা হয়। এল কে বলে আমরা লেবার, আর যখন এর সাথে আমরা এল কে গুণ করি তখন সেটাকে বলে আমরা ইফেক্টিভ লেবার, এটাকে বলা হয় ইফেক্টিভ লেবার। সুতরাং এল হলো আমাদের লেবার আর এল হলো আমাদের ইফেক্টিভ লেবার, কারণ লেবারের সাথে যখন নলেজ যুক্ত হয় তখন ওই লেবারটা আরো বেশি উৎপাদন করতে পারবে বা এর উৎপাদন ক্ষমতা বেড়ে যায়, যেটা এই জন্য বলি আমরা ইফেক্টিভ লেবার, কার্যকর লেবার বলা হয়। কেমন? তাহলে যে প্রোডাকশন ফাংশন আমরা ব্যবহার করছি সলো গ্রোথ মডেলে, সেই সলো গ্রোথ মডেলের প্রোডাকশন ফাংশনের একটা বৈশিষ্ট্য হলো যে আমরা যে ফাংশনটা ব্যবহার করছি সেটা হচ্ছে লেবার অগমেন্টেড টেকনোলজি, লেবারের সাথে টেকনোলজি যুক্ত থাকবে। দুই নম্বর হচ্ছে এটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল টেকনোলজি। এই যে সিআরএস টেকনোলজি বা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল টেকনোলজি আমরা এখানে ধরলাম, ধরার কারণ আছে, একটা কারণ আছে। কারণটা হলো এই ফাংশনটাকে আমরা এটাকে আমরা একটু সংক্ষেপ করে ফেলবো, এই ফাংশনটাকে আমরা একটু ছোট করে ফেলবো। এটাকে আমরা ছোট করে ফেলার জন্য আমরা এই সিআরএস টেকনোলজিটাকে আমরা ব্যবহার করছি এখানে। তো কনস্ট্যান্ট স্কেল টেকনোলজির মানে হচ্ছে আমি যদি সবগুলো উপকরণকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করি তাহলে উৎপাদনটাও একই অনুপাতে বৃদ্ধি পাবে। ফর এক্সাম্পল, আমি যদি এল দিয়ে ভাগ করি, এটাকে এল দিয়ে ভাগ করব, এটাকে এল দিয়ে ভাগ করব, এটাকে এল দিয়ে ভাগ করব, তাহলে এই ফাংশনটার আকৃতি দাঁড়াবে যে এই ফাংশনটা এই সিআরএস টেকনোলজির কারণে এই ফাংশনটা দেখাবে এরকম দেখাবে। ফাংশনটা দেখুন, এটাকে আমি 1 বলি, কোন ইকুয়েশন নাম্বার 1, ডিভাইডিং 1 বাই এল, এল দিয়ে ভাগ করি প্রত্যেকটা উপকরণকে। দেখো আমি এখানে ইফেক্টিভ লেবারকে এল দিয়ে ভাগ করছি, ক্যাপিটালকে এল দিয়ে ভাগ করছি, বা এল দিয়ে ভাগ করা মানে হচ্ছে 1 বাই এল দিয়ে গুণ করা। তো যদি প্রত্যেকটা উপকরণকে 1 বাই এল দিয়ে গুণ করা হয় তাহলে অটোমেটিক্যালি আউটপুটটাও 1 বাই এল দিয়ে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল টেকনোলজির বৈশিষ্ট্য। যে উপকরণগুলোকে যদি আমি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করি, ফর এক্সাম্পল 1 বাই এল দিয়ে গুণ করি, তাহলে আউটপুটটাও একই অনুপাতে বাড়বে, 1 বাই এল অনুপাতে বাড়বে। এটাকে বলা হয়, এই যে আমি ক্যাপিটালকে যখন এল দিয়ে ভাগ করা হয় কেমন, তখন সেটাকে বলা হয় যে পার লেবারের পিছনে, পার ইফেক্টিভ লেবারের পিছনে কতটুকু ক্যাপিটাল আছে, এটাকে বলে ক্যাপিটাল পার ইফেক্টিভ লেবার। যেমন মনে করো আমার 100 ইউনিট ক্যাপিটাল আছে আমার, কেমন, আমার 10 জন শ্রমিক আছে, 10 জন শ্রমিকের পিছনে মাথা পিছু কতটুকু ক্যাপিটাল আছে, 10 ইউনিট করে ক্যাপিটাল আছে। এবং প্রত্যেক শ্রমিকের কিছু নলেজ আছে, নলেজগুলোকে যদি এগুলো আমি 2 দিয়ে লিখি, ফর এক্সাম্পল 2 হচ্ছে এটা মনে করো নলেজের পরিমাণ এ,
আর এটা হচ্ছে আমার লেবারের পরিমাণ, কেমন, আর এটা হচ্ছে আমার ক্যাপিটালের পরিমাণ। তাহলে আমি বলতে পারি যে আমার পার ইফেক্টিভ লেবারের ক্যাপিটালের যে ইফেক্টিভ অ্যামাউন্টটা সেটা হচ্ছে কত 5। প্রতি শ্রমিকের পিছনে 10 ইউনিট করে ক্যাপিটাল আছে এবং প্রতি ইফেক্টিভ লেবারের পিছনে 5 ইউনিট করে ক্যাপিটাল আছে। 100 কে 20 দিয়ে ভাগ করা হলে দুইটা হচ্ছে আমার ইফেক্টিভ লেবার বের করার জন্য আমরা যে এ দিয়ে গুণ করেছি, নলেজ দিয়ে গুণ করেছি সেটা। নলেজ বেশি হলে ক্যাপিটালকে ইফেক্টিভলি ব্যবহার করার ক্ষমতা বেশি থাকে শ্রমিকের, সেই কারণে এই নলেজটা ইম্পর্টেন্ট। এটা 1 হয়ে যাবে এল বাই এল। কেমন, তাহলে এই যে কে বাই এল হচ্ছে প্রতিটা ইফেক্টিভ লেবার এর জন্য কতটুকু করে ক্যাপিটাল আছে, মাথা পিছু ক্যাপিটালের পরিমাণ পার ইফেক্টিভ লেবার অর অ্যামাউন্ট অফ ক্যাপিটাল পার ইফেক্টিভ লেবার, এই কে বাই এল এটা হচ্ছে আমাদের। তো এটাকে আমরা সংক্ষেপে স্মল কে দিয়ে লিখব, একটু ছোট কে দিয়ে লিখব, এটাকে আমরা স্মল কে দিয়ে এটাকে লিখব। আর এটা তো 1, এটা হচ্ছে আমাদের এফ ফাংশন। আর এটাকে আমরা লিখব, এটা হচ্ছে আউটপুট পার ইফেক্টিভ লেবার, প্রতিটা ইফেক্টিভ লেবার কতটুকু করে আউটপুটের মালিক, এটাকে লিখব আমরা স্মল ওয়াই দিয়ে। স্মল ওয়াই ইজ এ ফাংশন অফ 1 এন্ড স্মল কে। এটাকে সংক্ষেপে আসলে লেখা হয় 1 টাকে বাদ দেওয়ার জন্য, আমরা 1 টাকে যখন বাদ দেই তখন আমরা এখানে স্মল এফ দিই, এখানে 1 টাকে বাদ দেওয়ার জন্য আমরা লিখি, এটাকে আমরা এফ আই লিখা হয় ফাংশনটা। 1 টাকে বাদ দিয়ে এখানে স্মল এফ দিয়ে লিখে স্মল কে লিখলাম। এই প্রোডাকশন ফাংশনটাকে আমরা একটু সংক্ষেপে উপস্থাপন করার জন্য আমরা এই প্রোডাকশন ফাংশনের উপরে দুটো অ্যাসাম্পশন অ্যাপ্লাই করেছি। প্রথমটা ছিল যে যে লেবার যেটা আছে সেই লেবারের সাথে নলেজটা যুক্ত থাকে, এইজন্য এটাকে বলা হয় লেবার অগমেন্টেড টেকনোলজি প্রোডাকশন ফাংশন। আর এটাকে আমরা কনস্ট্যান্ট জাস্টিস স্কেল অনুমান করে এল দিয়ে ভাগ করে প্রোডাকশন ফাংশনটাকে আমরা একটু ভিন্নভাবে লিখলাম। এই প্রোডাকশন ফাংশনটাকে টোটাল ফর্মে যে প্রোডাকশন ফাংশন আছে এটাকে আমরা এইভাবে লিখলাম, যেটা আমরা পরিবর্তন করে স্মল y ইকুয়াল টু ফাংশন অফ k। তো এটাকে বলা হয় প্রোডাকশন ফাংশন ইন ইফেক্টিভ ফর্ম আর ইফেক্টিভ লেবার ফর্ম। প্রোডাকশন ফাংশনটাকে এখানে আমরা টোটাল ফর্মে লিখেছিলাম, এখানে আমরা এটাকে ইফেক্টিভ ফর্মে লিখছি। আউটপুটটাও ইফেক্টিভ ফর্মে আছে, ক্যাপিটালটা ইফেক্টিভ ফর্মে আছে। স্মল y মানে হচ্ছে আউটপুট পার ইফেক্টিভ লেবার, আর k হচ্ছে আমাদের কি ক্যাপিটাল পার ইফেক্টিভ লেবার। ইফেক্টিভ কথাটা আমরা অনেক সময় বলবো না, এটা মনে ধরে নিতে হবে যে ইফেক্টিভ আছে কেন। এটা হচ্ছে পার ক্যাপিটালের পরিমাণ, এটা হচ্ছে পার ক্যাপিটা আউটপুট। কেমন, যদি এটা ইফেক্টিভ লেবারের জন্য বোঝানো হচ্ছে এখানে। তাহলে প্রোডাকশন ফাংশনটাকে আমরা কিভাবে লিখব, স্মল y ইকুয়াল টু ফাংশন অফ স্মল k। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ফাংশন। এটা আমাদের প্রোডাকশন ফাংশনের দুটো অ্যাসাম্পশন আমরা লিখলাম এখানে। এখন এই প্রোডাকশন ফাংশনের আর কতগুলো বৈশিষ্ট্য আছে। যে একটা হলো যে আমরা যদি ক্যাপিটালকে যদি বৃদ্ধি করি, কেমন, বা লেবারকে যদি বৃদ্ধি করি, আমরা এখানে আমরা দুটো কনসেপ্ট প্রোডাকশন ফাংশন থেকে আমরা দুটো কনসেপ্ট বর্ণনা করতে পারি। একটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, একটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। মার্জিনাল প্রোডাক্টিভিটি হলো যে আমি যদি ক্যাপিটালকে বৃদ্ধি করি 1 ইউনিট, কেমন, গিভেন দ্য আদার থিংস, অন্য জিনিসকে অপরিবর্তিত রেখে, তাহলে আউটপুট কতটুকু বাড়বে, এটাকে বলা হয় কি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল। কিংবা আমি যদি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার বের করতে চাই, তাহলে আমি কি করব, ক্যাপিটালকে স্থির রেখে বা আদার ফ্যাক্টরগুলোকে স্থির রেখে আমি যদি লেবারকে 1 ইউনিট বৃদ্ধি করি, তাহলে আমার আউটপুট যতটুকু বাড়বে সেটাকে বলা হবে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। তাহলে এখানে আমরা যে প্রোডাকশন ফাংশনটা তৈরি করলাম বা বের করলাম সেটা হচ্ছে স্মল y ইকুয়াল টু ফাংশন অফ স্মল k। স্মল y টা হচ্ছে আমাদের এখানে স্মল y টা হলো আমাদের where স্মল y ইকুয়াল টু টোটাল আউটপুট বাই ইফেক্টিভ লেবার, কেমন, এবং স্মল k ইকুয়াল টু টোটাল ক্যাপিটাল ডিভাইড বাই ইফেক্টিভ লেবার। এখানে y এবং a এর অর্থ হলো এই। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ফাংশন। এটাকে আমি ইচ্ছা করলে ড্র করতে পারি প্রোডাকশন ফাংশনটাকে। ড্র করলে আমাকে এদিকে দেখাতে হবে ক্যাপিটালের পরিমাণ পার ক্যাপিটাল পার ইফেক্টিভ লেবার ক্যাপিটাল, এদিকে পার ইফেক্টিভ লেবার আউটপুট। এটা এই ধরনের একটা ফাংশন হবে, ফাংশন অফ k। সলো প্রোডাকশন ফাংশন এটা হলো। এই প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্য হলো যে আমি যদি ক্যাপিটালকে বৃদ্ধি করি, আউটপুটে যে বৃদ্ধি হবে ডেল কে ডেল ওয়াই, ক্যাপিটালকে বাড়ালে আউটপুট বাড়বে,
থেকে আমরা লিখি গ্রেটার দ্যান 0 হিসেবে, ডেল ওয়াই ডেল কে গ্রেটার দ্যান 0। অর্থাৎ ক্যাপিটাল যদি বাড়ানো হয় 1 ইউনিট, আমার আউটপুটও বাড়বে। গিভেন দা লেবার ফোর্সটা ঠিক আছে, আগের মতোই আছে, কিন্তু আমার ক্যাপিটালের পরিমাণটা বেড়ে গেল, আমার মেশিনারিজ বা রাস্তাঘাটের সংখ্যা বেড়ে গেল, তাহলে অটোমেটিক্যালি আমার আউটপুটের পরিমাণটা বাড়বে, পার ক্যাপিটা আউটপুটের পরিমাণটা বাড়বে। কেমন? এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত হলো যে আমি যদি ক্যাপিটালকে আরো বাড়াই, ডেল স্কয়ার কে বলি থেকে আমি, তাহলে আউটপুট বৃদ্ধির হারটা কমে যাবে, সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা নেগেটিভ হবে। অর্থাৎ প্রথম ডিফারেন্সিয়েশন এটাকে বলা হয়, প্রথম ডিফারেন্সিয়েশনটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, এটাকে বলা হয়। কেমন? এটা হচ্ছে চেঞ্জ ইন মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, যে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল পরিবর্তনটা কেমন হবে যদি ক্যাপিটালকে আরো বাড়ানো হয়, এটাকে বলছে আমরা নেগেটিভ হবে। কেমন? এটাকে বলছে আমরা, তার মানে যদি ক্যাপিটাল বাড়ানো হয় given the labor as usual or as before, then output will increase, per capita output will increase. ক্যাপিটাল বেশি থাকলে শ্রমিকদের কাছে তারা বেশি উৎপাদন করতে পারবে, কিন্তু ক্যাপিটালকে যদি আমি আরো বাড়াই, যেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল বৃদ্ধির হার, ক্যাপিটাল যদি আমি আরো বাড়াই, যেটাকে সেকেন্ড ডিফারেন্সিয়েশন বলছি আমরা, তাহলে আউটপুটটা কম হ্রাসমান হারে বাড়বে, অর্থাৎ সেকেন্ড ডিফারেন্সিয়েশনের মানটা নেগেটিভ হবে। কেমন? এই জন্য এই স্লোপটা কনকেভ হয়ে গেছে। এটা স্লোপটা পজিটিভ, আসলে আমি ক্যাপিটালকে বাড়ালে আমার স্লোপটা পজিটিভ, কিন্তু এই স্লোপটা কমে আসবে যদি আরো ক্যাপিটালকে বাড়াই। প্রথমে যতটুকু দিয়েছিল আমার আউটপুট, দ্বিতীয়বার আমার আউটপুটটা তার চেয়ে কম বাড়বে, এটাকে বলা হয় সেকেন্ড ডিফারেন্সিয়েশন ইজ নেগেটিভ। তাহলে সলো গ্রোথ মডেলের যে দুটো ডিফারেন্সিয়েশন আছে, সেই ডিফারেন্সিয়েশনের প্রথমটা হচ্ছে আমাদের পজিটিভ। প্রথম ডিফারেন্সিয়েশন থেকে বলা হয় মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালটা হলো আসলে আমাদের যে টোটাল আউটপুট, কেমন, ডেল ওয়াই কে আমি যদি ডেল কে দিয়ে ভাগ করি, সেটাকে বলা হয় কি মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল থেকে বলা হয়। এবং এই মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালটা ডেল স্মল ওয়াই ডেল স্মল কে এর সমান। এটা দেখানো যায়, এটা আমরা দেখাতে পারি, বা হ্যান্ডআউটে পাবে, দেখানো আছে সেটা। এটা তো মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালটা হলো এই প্রোডাকশন ফাংশনের স্লোপ, এবং এই স্লোপটা পজিটিভ, ঊর্ধ্বমুখী স্লোপটা, যে কারণে আমরা বলছি যে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল ইজ পজিটিভ। ক্যাপিটালকে বাড়ানো হলে মাথা পিছু আয়ও বাড়বে বা পার ইফেক্টিভ লেবার ইনকাম বাড়বে, কিন্তু সেটা ক্রম হ্রাসমান হারে বাড়বে, যে কারণে সেকেন্ড ডিফারেন্সিয়েশন হচ্ছে নেগেটিভ। এটা আমাদের আরেকটা কন্ডিশন। কেমন? আচ্ছা, এখন আসো আরেকটা এডিশনাল কন্ডিশন আছে এই প্রোডাকশন ফাংশনের। সেই কন্ডিশনটা হলো, যেটা বলা হয় প্রোডাকশন ফাংশনের উপর যে শেষ যে কন্ডিশনটা আছে, সেটাকে বলে আমরা একটু টেকনিক্যাল কন্ডিশন, যেটা বলা হয় ইনারডা কন্ডিশন বলা হয়। এটা এক ব্যক্তির নাম, এটা ইনারডা কন্ডিশনস। ইনারডা কন্ডিশনটা হলো যে এই প্রোডাকশন ফাংশনের স্লোপের একটা লিমিটিং ভ্যালু নেওয়ার চেষ্টা করা হয়। লিমিটিং ভ্যালু মানে যদি ক্যাপিটাল অত্যন্ত কম হয়, কেমন, ক্যাপিটাল যদি অত্যন্ত কম হয়, মানে জিরোর কাছাকাছি হয়, ক্যাপিটাল যদি খুব কম যদি ক্যাপিটাল হয়, তখন যদি শূন্য থেকে যদি শুরু করি আমরা, ক্যাপিটাল খুব সামান্য বাড়ালে এর মার্জিনাল প্রোডাক্টিভিটি খুব বেশি হবে। ঠিক আমরা এভাবে লিখি যে এফ প্রাইম কে অর ডেল এফ ডেল কে, ডেল এফ ডেল কে মানে আমরা যে ডেল ওয়াই ডেল কে, এই ফাংশনটা হচ্ছে স্লোপ, যেটা অনেক সময় সংক্ষেপে এভাবে লেখা হয়, এফ প্রাইম কে হিসেবে লেখা হয় স্লোপটাকে। এই স্লোপটার মান ইনফিনিটি হবে, অত্যন্ত বেশি হবে কখন, যখন লিমিট অফ, এটা আমরা লিমিটিং ভ্যালু নিব, যখন এই কে মানটা যখন খুব ছোট হবে, কে টেন্ডস টু 0, স্মল কে এর মান যখন অত্যন্ত কম হবে, কে যখন অত্যন্ত কম হবে, এবং সেই কম অবস্থা থেকে যখন আমরা ক্যাপিটালকে একটু বাড়াবো, তখন আমাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে, এটাকে আমরা ইনফিনিটি হিসেবে লিখি। ক্যাপিটালের পরিমাণ শূন্যের কাছাকাছি থাকলে, অত্যন্ত কম থাকলে, স্টার্টিং পয়েন্টে ক্যাপিটালকে বাড়ানো হলে মার্জিনাল প্রোডাক্টিভিটি অনেক বেশি থাকে, এবং অনেক পরের দিকে ক্যাপিটাল যদি অত্যন্ত বেশি হয়, ঠিক একই জিনিস আমরা যদি মার্জিনাল প্রোডাক্টিভিটিকে কাউন্ট করি বা ক্যালকুলেট করি আমি অত্যন্ত উঁচু লেভেলে, লিমিট অফ দিস থিং when capital change to infinity, ক্যাপিটালের মান যদি অনেক বেশি হয়, তাহলে এটা স্লোপটা জিরোর কাছাকাছি হয়ে যাবে।
যদি আমি অনেক বেশি ক্যাপিটাল নেই তাহলে এটা স্লোপটা প্রায় জিরো কাছাকাছি হয়ে যাবে। তো এই দুটো কন্ডিশনকে বলা হয় কি ইনার কন্ডিশন বলা হয়, ইনার কন্ডিশন। এটার উদ্দেশ্য হলো যে এই যে মডেলটা আমরা সেটআপ করছি, যে সলভ মডেলটা আমরা সেটআপ করছি, সেই মডেলের যাতে একটা সুন্দর সমাধান পাওয়া যায়, সমাধানটা যাতে বাউন্ডারি বাইরে চলে না যায় বা একটা রিজনেবল সলিউশন পাওয়া যায়, সেজন্য আমরা এই দুটো টেকনিক্যাল কন্ডিশন এখানে আমরা যুক্ত করেছি। কেমন? তাহলে আমাদের সলভ মডেলে আমরা এই প্রোডাকশন ফাংশন সংক্রান্ত এই অ্যাসাম্পশন গুলোকে আমরা বিবেচনা করব। কেমন? আচ্ছা, এখন এই যে আমরা যে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের নাম শুনেছি, কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন একটা বিশেষ ধরনের প্রোডাকশন ফাংশন। সেই কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনটা এই কন্ডিশনগুলো মেনে যাবে। আমরা যে কন্ডিশনগুলো লিখলাম সেই কন্ডিশনগুলো সবগুলোই ফুলফিল করে। কেমন? তো কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন হলো যে আমরা যদি একটা কপ-ডগলাস ফাংশন লিখি, মনে করো ফাংশন অফ, এটা আমাদের লেবার, এটা ক্যাপিটাল, এটা একটা ফাংশনাল ফর্ম। আমরা এই পর্যন্ত যে ফাংশনগুলো লিখেছি সেগুলো হচ্ছে জেনারেল ফর্ম ফাংশন, সেগুলো হচ্ছে জেনারেল ফর্ম, কোনো ফাংশনাল স্পেসিফিক ফর্ম ছিল না। কপ-ডগলাস হচ্ছে একটা স্পেসিফিক ফর্ম। আমরা এটাকে এইভাবে লিখতে পারি অনেক সময়, a l পাওয়ার ইফেক্টিভ লেবার পাওয়ার আলফা k পাওয়ার 1 মাইনাস আলফা, বা এখানে 1 মাইনাস আলফা দিলে এখানে আলফা দিতে হবে। এটাকে বলা হয় কপ-ডগলাস ফাংশন থেকে বলা হয় কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন বলা হয় এটাকে। কেমন? তো দুটো বি, একটা বি না, দুটো বি, কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। তো এই কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনটা আমরা যে প্রপার্টিজ গুলো বলেছি সলভ গ্রোথ মডেলে, সবগুলো প্রপার্টিজই মেনে চলে। প্রথমত এই ফাংশনটা কনস্ট্যান্ট টেন্স টু স্কেল প্রদর্শন করে। আমরা কনস্ট্যান্ট টেন্স টু কিভাবে চেক করতে পারি? এক নম্বর হলো যেটা সিআরএস, কনস্ট্যান্ট টেন্স টু স্কেল, এটা দেয় আমাদের। সেটা বুঝতে পারি কিভাবে? আমরা যদি প্রত্যেকটা উপকরণকে একটা নির্দিষ্ট অনুপাতে বাড়াই, ফর এক্সাম্পল আমি যদি একটা সংখ্যা দিয়ে গুণ করি, ল্যামডা দিয়ে গুণ করি, ফর এক্সাম্পল আমি যদি এটাকে ল্যামডা দিয়ে গুণ করি এল কে, কেমন, এবং কে কেও যদি আমি ল্যামডা দিয়ে গুণ করি, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা হয়, গুণ করে যে মানটা পাওয়া যাবে, দেখা যাবে যে আমাদের প্রোডাকশন ফাংশনটাও একই রূপে যদি বাড়ে, তাহলে সেটাকে বলি আমরা কনস্ট্যান্ট স্কেল। দেখো এটাকে যদি গুণ করি আমরা ল্যামডা পাওয়ার আলফা ইনটু এল পাওয়ার আলফা ইনটু ল্যামডা পাওয়ার 1 মাইনাস আলফা, আমি এটাকে ব্রেক আউট করছি, এটাকে আমি সিম্পলিফাই করছি 1 মাইনাস আলফা। এই দুটো ল্যামডা যদি আমি একত্রে নিয়ে আসি, ল্যামডা পাওয়ার আলফা প্লাস 1 মাইনাস আলফা, দুটো পাওয়ার আমি যোগ করলাম, আর বাকিটাকে আমি এক পাশে রাখলাম, কে পাওয়ার 1 মাইনাস আলফা। তো এটা কি হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে আমাদের, এই মানটা হচ্ছে আমাদের এই প্রোডাকশন ফাংশন থেকে আমাদের দেখানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রোডাকশন ফাংশনটা এল কে, এই প্রোডাকশন ফাংশনটাকে আমরা প্রথমে লিখেছিলাম সেটা। তাহলে আমরা দেখছি যেখানে যদি আমি উপকরণগুলোকে একটা নির্দিষ্ট অনুপাতে বাড়াই, ল্যামডা অনুপাতে বাড়াই উপকরণগুলোকে যদি আমি, তাহলে আমার আউটপুট যেটা সেটাও আমার ল্যামডা অনুপাতে বাড়বে। এই জন্য আমরা বলতে পারি যে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন satisfies the constant returns to scale properties। এটা এক নম্বর। দুই নম্বর যে প্রপার্টি সেটা হলো যে আমরা এটাকে ইফেক্টিভ ফর্মে দেখাতে পারি। এই কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনকে আমরা যদি ইফেক্টিভ ফর্মে দেখাই, এটা যদি আমরা ইফেক্টিভ ফর্ম মানে আমি এল দিয়ে ভাগ করতে হবে, কেমন, আমাকে আমি যদি এল দিয়ে ভাগ করি তাহলে এই ফাংশনটা হবে, দেখো এটা হবে আমার কত হবে, ডিভাইডিং বাই এ, আমি যদি এল দিয়ে ভাগ করি এই ফাংশনটাকে, ডিভাইডিং বাই এল ভাগ করলে আমার এই ফাংশনটা হবে, দেখো এটা হবে 1 পাওয়ার আলফা, আর এটা হবে আমার কে বাই এল পাওয়ার আলফা। প্রথমটা ছিল এল বাই এল বা 1 পাওয়ার আলফা, কেমন, এল বাই এল, এটা মূলত 1 পাওয়ার আলফা, 1 পাওয়ার আলফা মানে 1, আর এটাকে আমরা কি বলেছি স্মল কে, এটাকে বলেছি আমরা কে বাই এল কে স্মল কে, স্মল কে পাওয়ার আলফা। সুতরাং আমরা বলতে পারি যে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন সেটাকে ইফেক্টিভ ফর্মে প্রকাশ করা হলে, এল দিয়ে ভাগ করে প্রকাশ করা হলে সেটা কত হবে, স্মল y ইকুয়াল টু কে পাওয়ার আলফা হবে। এটা হচ্ছে কপ-ডগলাস ফাংশনের ইফেক্টিভ ফর্ম। এটা হচ্ছে আমাদের টোটাল ফর্মটা।
অরিজিনাল ফর্মটা, এটাকে আমরা এল দিয়ে ভাগ করে আমরা এই কমপ্লেক্স ফাংশনের ইফেক্টিভ ফর্মটা বের করতে পারি। বের করার পরে আমরা যদি ডিফারেন্সিয়েট করি ডেল ওয়াই ডেল কে বের করি, এবং এই মানটা কত হবে আলফা কে পাওয়ার আলফা মাইনাস 1। এবং একটা এই ফাংশনটা যে আমরা বের করলাম এখানে, এই ফাংশনটার ভ্যালু কিন্তু পজিটিভ, ফাংশনটার আলফাটাও পজিটিভ এবং এই কেটা পজিটিভ। এর কোন একটা পাওয়ার যদি নেওয়া হয়, বা এটা আসলে আমরা ইচ্ছে করলে লিখতে পারি 1/k পাওয়ার 1 মাইনাস আলফা, এভাবে লিখতে পারি এটাকে আমরা। এটার মানটা পজিটিভ হবে, যে কোনো সংখ্যা দিয়ে আমরা ট্রাই করে দেখি, এই মানটা পজিটিভ পাওয়া যাবে। অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল ইজ পজিটিভ ফর কমপ্লেক্স প্রোডাকশন ফাংশন। এবং যদি আমি সেকেন্ড ডিফারেন্সিয়েশন যদি আমি নেই, যদি ডেল স্কয়ার ওয়াই বাই ডেল কে স্কয়ার বের করি, তাহলে সেটার মানটা হবে আলফা মাইনাস 1 ইনটু আলফা ইনটু কে পাওয়ার আলফা মাইনাস 1 মাইনাস 1। ডিফারেন্সিয়েশন রুল অনুযায়ী এটা হবে মূলত কে পাওয়ার আলফা হবে। এবং এই মানটা এটা একের চেয়ে কম, কারণ আলফা মানটা হচ্ছে, আমরা যেখানে আলফাটা ব্যবহার বলছি, সেই আলফা মানটা হচ্ছে 0 থেকে 1 এর মাঝামাঝি। আলফা মানটা হচ্ছে, যেহেতু আলফা মানটা একের চেয়ে কম, সুতরাং যদি 0.5 হয় ফর एग्जांपल, এটা হবে -0.5 হবে। একের চেয়ে কম সংখ্যাকে 1 থেকে বিয়োগ করলে নেগেটিভ হবে, যে কারণে এগুলো পজিটিভ, সুতরাং এই মানটা হবে নেগেটিভ। এইজন্য আমরা বলতে পারি যে কমপ্লেক্স প্রোডাকশন ফাংশন যেটা, সেটার ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা পজিটিভ, কিন্তু সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা হচ্ছে নেগেটিভ। কেমন? তাহলে এটা হলো যে কমপ্লেক্স প্রোডাকশন ফাংশনের যে প্রপার্টিজ, সেগুলো সলো গ্রোথ মডেলের যে প্রোডাকশন ফাংশন, সেই প্রপার্টিজগুলোর সাথে মিল আছে এটা। সুতরাং আমরা সলো গ্রোথ মডেলকে ব্যাখ্যা করার জন্য আমরা কমপ্লেক্স প্রোডাকশন ফাংশনকে ব্যবহার করতে পারি। কমপ্লেক্স প্রোডাকশন ফাংশন দিয়ে সলো গ্রোথ মডেলকে ব্যাখ্যা করা যায় এটা। আচ্ছা, এদিকে আমাদের প্রোডাকশন ফাংশন সংক্রান্ত অ্যাসাম্পশন। আর কয়েকটা অ্যাসাম্পশন আছে, সেই অ্যাসাম্পশনগুলো দিয়ে আমরা শেষ করছি। যে বাকি অ্যাসাম্পশনগুলো হলো উপকরণগুলোকে নিয়ে। এই অ্যাসাম্পশনটা গেল আমাদের প্রোডাকশন ফাংশনকে নিয়ে। প্রোডাকশন ফাংশনকে নিয়ে আমরা অনেকগুলো অ্যাসাম্পশন দেখলাম। যে প্রোডাকশন ফাংশনটা লেবার অগমেন্টেড প্রোডাকশন ফাংশন, এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে স্কেল প্রোডাকশন ফাংশন, এবং এটা মার্জিনাল প্রোডাক্টিভিটি পজিটিভ, বাট এটা ডিমিনিশিং, মার্জিনাল প্রোডাক্টিভিটিটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। কেমন? এটা আমাদের প্রোডাকশন ফাংশনের অ্যাসাম্পশন। আর সেকেন্ড সেট অফ যে অ্যাসাম্পশনটা আছে, সেটা হলো আমাদের ইনপুট সংক্রান্ত অ্যাসাম্পশন। যে উৎপাদনের যে উপকরণগুলো আছে, সেই উপকরণগুলো সংক্রান্ত অ্যাসাম্পশন, ইনপুট গ্রোথ রেট যেটা বলতে পারি আমরা, ইনপুট গ্রোথ রেট। কারণ উপকরণগুলোর বৃদ্ধির হারের উপর নির্ভর করবে উৎপাদনটা কি হারে বাড়বে। এই জন্য আমাদের উপকরণগুলো কি হারে বাড়ছে তার উপর কিছু অ্যাসাম্পশন করা প্রয়োজন আছে। আমরা ধরে নিব যে ইনপুটগুলো কনস্ট্যান্ট রেটে বাড়ে, যেমন এ বা এটি এবং কেটি। এটি এবং কেটিটা আমরা পরে আসবো। আমরা এটি এবং এলটি সম্পর্কে ধরি আমরা, এটি এন্ড এলটি, এটি এন্ড এলটি। লেবার এবং নলেজ একটা কনস্ট্যান্ট রেটে গ্রো করে, গ্রো এট কনস্ট্যান্ট রেট। দুটো যেটা সংখ্যা আছে এখানে গ্রো দিতে হবে। কেমন? এটি এন্ড এলটি গ্রো এট কনস্ট্যান্ট রেট, এট কনস্ট্যান্ট রেট। এই দুটো স্থির হারে বৃদ্ধি পায়। এবং গ্রোথ রেটকে মাপার উপায় হলো যে চেঞ্জ ইন ভেরিয়েবল। আমরা অনেক সময় এটাকে এভাবে লিখি যে ওভার টাইম যে একটা ভেরিয়েবল চেঞ্জ হয়, সেটাকে আমরা এভাবে লিখি ডেল এটি বাই ডেল টি। চেঞ্জ ইন এ ওভার টাইম থেকে সংখ্যাটা আমরা লিখি এ ডট হিসেবে লিখি, বা এটি ডট হিসেবে লিখি। ডট মানে হচ্ছে চেঞ্জ অফ দ্যাট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু টাইম। কেমন? ঠিক একইভাবে যে লেবারের যে চেঞ্জ ওভার টাইম, ডেল এলটি বাই ডেল টি, এটাকে আমরা লিখি আমরা এল ডট বা এলটি ডট। ইটস এ চেঞ্জ অফ লেবার ওভার টাইম, কিভাবে লেবারটা চেঞ্জ হচ্ছে। রেট অফ চেঞ্জ ওভার টাইম, যখন এটাকে আমরা ভাগ করি, অরিজিনাল এ ডটকে যখন আমরা বা এটি ডটকে যখন আমরা এটি দিয়ে ভাগ করি, মূল
মানটা দিয়ে যখন ভাগ করা হয় তখন সেটাকে বলা হয় গ্রোথ রেট বা গ্রোথ অফ লেবার বলা হয় এটাকে। এবং লেবারটা কি রেটে গ্রো করে? এটাকে এন রেটে গ্রো করে। এন একটা কনস্ট্যান্ট নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে লেবার গ্রোথ রেট, লেবার গ্রোথ, লেবার গ্রোথ। তাহলে এ ডট হলো আমার চেঞ্জ অফ লেবার ওভার টাইম, প্রতি পিরিয়ডে লেবারটা কি হারে বাড়ছে, এবং সেটাকে যখন আমরা মূল মান দিয়ে ভাগ করি বা এটি দিয়ে ভাগ করি তখন সেটাকে বলা হয় কি গ্রোথ রেট অফ লেবার বলা হয় এটাকে। কেমন? ঠিক একই ভাবে, সরি এটা তো লেবার না, এটা হচ্ছে আমার টেকনোলজি। টেকনোলজির গ্রোথ রেটটাকে আমরা প্রকাশ করব জি দিয়ে। কেমন? এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করব। এই হচ্ছে আমাদের টেকনোলজির গ্রোথ রেট, এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করব, জি দিয়ে। আর লেবারের গ্রোথ রেটটাকে আমরা এন দিয়ে প্রকাশ করব, ডেল। লেবারের যে গ্রোথ রেট এল ডট বাই এল, চেঞ্জ অফ লেবার ওভার টাইম এল ডট বা এল টি ডট, মূল লেবার দিয়ে যখন ভাগ করা হবে তখন সেটাকে বলা হবে লেবার গ্রোথ রেট। এটা মান হচ্ছে এন এর সমান। এটা লেবার না, এটা হচ্ছে আমাদের নলেজ গ্রোথ বা টেকনোলজি গ্রোথ। নলেজ গ্রোথ হলো, আর এটা হচ্ছে আমাদের লেবার গ্রোথ, ঠিক আছে? তো লেবারটা গ্রো করে কি রেটে? এন রেটে গ্রো করে, এন একটা কনস্ট্যান্ট নাম্বার। আর নলেজ যেটা বা টেকনোলজি যেটা সেটা জি রেটে গ্রো করে, ঠিক আছে? এখন বাকি থাকলো কি? বাকি থাকলো ক্যাপিটালটা এবং আউটপুটটা। আউটপুটটা আমরা বের করব মডেলের মাধ্যমে। এখন ক্যাপিটাল যেটা আছে সেটা গ্রোথ রেটটা কত? ক্যাপিটালের যে গ্রোথ রেট, সেই ক্যাপিটালের গ্রোথ রেটটা আমরা দেখার চেষ্টা করব বা বের করার চেষ্টা করব আরেকটা অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে। ক্যাপিটালের যে গ্রোথ রেট বা ক্যাপিটালের যে চেঞ্জ ওভার টাইম, কেমন? সেই ক্যাপিটালের চেঞ্জটা আমরা বের করার চেষ্টা করব। এবং এই ক্যাপিটালের পরিমাণটা হলো, প্রথমে দেখো ক্যাপিটাল যেটা আছে কে টি ক্যাপিটাল, আমরা ধারণা করব বা অনুমান করব যে একটা সমাজে যে আউটপুট প্রডিউস হয় বা যা প্রডিউস একটা সমাজে, তার একটা অংশ মানুষ ভোগ করে আর একটা অংশ মানুষ বিনিয়োগ করে ভোগ করার পরে বা সেভিংস করে। টোটাল ইনকামের একটা অংশ মানুষ সেভিংস করে, এই সেভিংসটাকে আবার ইনভেস্ট করে। তো এটা যদি আউটপুট হয়, একটা সমাজের উৎপাদিত দ্রব্যের পরিমাণ হয়, এর একটা পোরশন আমরা এস বলছি, আমরা এস পোরশন সেভিংস করা হয়। এটা হচ্ছে সেভিংস, এটা হচ্ছে কেমন? এই সেভিংসটাকে আবার ইনভেস্ট করা হয়। ইনভেস্টটাকে আমরা ক্যাপিটাল বলি, যে যে টাকাটা ইনভেস্ট করা হয় বা যে অংশটা ইনভেস্ট করা হয় সেটা ক্যাপিটাল হিসেবে সেটা ইকোনমিতে যুক্ত হয়। সেটা সেভিংস করা হয় একটা অংশ, সেভিংসটাকে ইনভেস্ট করা হয়, ইনভেস্ট করলে সেটা ক্যাপিটালের সাথে যুক্ত হয়। এবং এই ক্যাপিটালের একটা অংশ আবার আমাদের যে বিদ্যমান ক্যাপিটাল আছে, ক্যাপিটাল একটা ডেপ্রিসিয়েশন হয়ে যায়। এটা হচ্ছে এক্সিস্টিং যে ক্যাপিটাল, তার একটা অংশ ডেপ্রিসিয়েশন হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ইকুয়েশন। এটা আমাদের কেমন ক্যাপিটাল ইকুয়েশন, এটাকে আমরা বলি কে টি ডট বলে। এটাকে আমরা চেঞ্জ ইন ক্যাপিটাল ওভার টাইম, প্রতি এটাকে আমরা কে দিয়ে ভাগ করলে ক্যাপিটালের গ্রোথ রেট পাওয়া যাবে। সুতরাং ক্যাপিটালের যে চেঞ্জ ওভার টাইম, সেটার পরিমাণটা হলো যে আমরা আউটপুটে যে অংশটুকু সেভিংস করছি, সেভিংস করে ইনভেস্ট করছি আমরা, কতটুকু ক্যাপিটাল যুক্ত হলো এটা হলো। এবং একটা অংশ ক্যাপিটাল আবার নষ্ট হয়ে যায়, অবচয় হয়ে যায়, ডেপ্রিসিয়েটেড হয়ে যায়, যেটা আমাদের বাধিত হয়। টোটাল ক্যাপিটাল স্টকে একটা অংশ ডেপ্রিসিয়েট হয়ে যায়। সুতরাং যা আমি যুক্ত করলাম এবং যা আমার ক্যাপিটাল থেকে ক্ষয় হয়ে গেল, এই দুটো নেট যে ফলাফল, সেটা ফলাফল তোমার ক্যাপিটালের গ্রোথ রেট। এটাকে আমরা কে দিয়ে ভাগ করলে ক্যাপিটালের গ্রোথ পাবো আমরা। তাহলে আমাদের তিনটা যে ভেরিয়েবল আছে যে যার উপর আউটপুটটা নির্ভর করে, সেই তিনটা ভেরিয়েবলের গ্রোথ রেট সম্পর্কে আমাদের কিছু অ্যাসাম্পশন আছে। যে আমরা ধরে নিই লেবার এবং টেকনোলজি একটা নির্দিষ্ট রেটে কনস্ট্যান্ট রেটে গ্রো করে। দুই নম্বর ক্যাপিটালের যে গ্রোথ রেট সেটা নির্ভর করে সেভিংস এর উপরে এবং ডেপ্রিসিয়েশনের উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের সলো গ্রোথ মডেল সংক্রান্ত অ্যাসাম্পশন। আমরা এই অ্যাসাম্পশন গুলো ব্যবহার করে কিভাবে একটা ইকোনমির আউটপুটের পরিমাণটা নির্ধারিত হয়, পার ক্যাপিটা আউটপুটের পরিমাণ নির্ধারিত হয় এবং সেটা কিভাবে ক্যাপিটালের উপর নির্ভর করে, তার একটা আমরা দেখানোর চেষ্টা করব আগামী ক্লাসে, ঠিক আছে? তার মানে আমরা আজকে এখানে শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তুমি শুনতে পাই কিনা? তোমরা কি কথা শুনতে পেয়েছো নাকি পাওনি? স্যার কথা শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি তো আমরা।
হচ্ছে না। রেকর্ড হবে না কেন? না, তোমরা রেকর্ড করতে পারবে না তো, কারণ যে হোস্ট সে রেকর্ড করতে পারে। আমি রেকর্ডিং এ দিয়েছি, সুতরাং এটা রেকর্ডিং হচ্ছে, কেমন? তোমরা রেকর্ড করতে পারবে না, হোস্ট যে সে রেকর্ডিং করতে পারে শুধুমাত্র। তুমি এটা আমার কাছ থেকে তোমাদের শেয়ার নিতে হবে পরবর্তীতে কোনো এক সময়। তাহলে আজকে এতটুকুই থাকে, আমরা আগামীকাল আমরা পরের অংশটুকু শুরু করবো, তো সলভ অফ মডেলস বা অংশটুকু আমরা শেষ করবো। কোনো প্রশ্ন আছে তোমাদের এখানে? নাই প্রশ্ন? আমি শুনতে পাচ্ছি না। ইন্টারনেট কানেকশনটা বেশি সুবিধা না। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি আজকে। তোমাদের সাথে আগামীকাল দেখা হবে, দেখা যাক আগামীকাল কেমন অবস্থা থাকে। ঠিক আছে, গুড নাইট।